জয়ন্তী, যাকে কিনা বলে কুইন অফ টুয়ার্স। জায়গাটা এতটাই আকর্ষণীয় যে বারবার ছুটে এসেছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তাই এইবারের ইন্টারেস্টিং জার্নির পর্বে রয়েছে জয়ন্তীর দিগন্ত বিস্তৃত উপত্যকা, রয়েছে ছোটা মহাকাল দর্শন, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ট্রেকিং, কিছু রোমাঞ্চকর জঙ্গল সাফারি, রোমহর্ষক কিছু অ্যানিমাল সাইটিং, রয়েছে ভুটানের ফুংশিলিং শহরে আমাদের বিদেশ ভ্রমণ, আর রয়েছে একটা সুন্দর ভ্রমণ কাহিনী। তো চলুন শুরু করা যাক আমাদের ইন্টারেস্টিং জার্নি আজকের এই পর্ব। 13149 আপ শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা চলেছি ডুয়ার্সে জয়ন্তীর উদ্দেশ্যে। গন্তব্য আমাদের আলিপুরদুয়ার জাংশন স্টেশন। এই রুটে কিন্তু উইন্ডো সিট মাস্ট, কারণ ট্রেন এখন আমাদের চলেছে ডুয়ার্স উপত্যকার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আলিপুরদুয়ার স্টেশনে নেমে আমরা জয়ন্তী ভিলেজের উদ্দেশ্যে রওনা দিই। তবে এই রাস্তায় আমাদের প্রথম গন্তব্য ছিল এই বক্সা টাইগার রিজার্ভের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা কিনা রাজা ভাতখাওয়া মিউজিয়াম নামেও পরিচিত। জায়গাটির নাম রাজা ভাতখাওয়া কেন তার একটি বিশদ বিবরণ এইখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে সেটা পড়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের পশু পাখির মডেল একটা কৃত্রিম জঙ্গলের পরিবেশ তৈরি করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এই মিউজিয়ামটাতে রয়েছে অনেক ধরনের মৃত পশু পাখি প্রিজার্ভ করা অবশেষ। এই মিউজিয়ামটা খুব একটা পরিচিত নয় ট্যুরিস্টদের মধ্যে, তাই জন্যে এটা মোটামুটি ফাঁকাই থাকে। আর সবথেকে বড় কথা, এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। অদ্ভুত রকমের কিছু জিনিস এই মিউজিয়ামটি সংগ্রহতে রয়েছে, তাই এই মিউজিয়ামটি কিন্তু মাস্ট ওয়াচ। জয়ন্তী ভিলেজে আমাদের এবারের আস্থানা ডুয়ার্স প্রকৃতি হোমস্টে। আর লিটারালি এই হোমস্টেটা পুরো প্রকৃতির মধ্যেই অবস্থিত। আমরা ঝটপট একবার হোমস্টেটা ট্যুর করে ফেলি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা পুরোটাই কাঠের একটা এলিভেটেড স্ট্রাকচারের ওপর তৈরি করা রয়েছে। এইটাতে দুটো রুম রয়েছে, ট্রিপল শেয়ারিং রুম। আমরা একটা 6 শেয়ারিং রুম নিয়েছিলাম, যেটা হচ্ছে এইটা। নিচেই রয়েছে এই হোমস্টের ওনার, তার বাড়ি। এই হোমস্টেটাতে রয়েছে সুন্দর একটা ওপেন ডাইনিং স্পেস, যেখানেই আমাদের সমস্ত রকমের খাবার দাবার সার্ভ করা হয়েছে। আরও রয়েছে সুন্দর একটা বনফায়ার করার জায়গা। রুমগুলো বেশ সুন্দর, কাঠের, খুব কমফোর্টেবল। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার রয়েছে।
আর আমাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমাদের আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পৌঁছাতে সেদিন প্রায় দুপুর 3টে বেজে গেছিলো, আর বিকেলবেলা কোথাও সেরকম বেরোনো হয়নি, তাই রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার শেষ করে আমরা প্রথম দিনটা এখানেই শেষ করলাম। পরের দিন সকাল সকাল চা খেয়ে আমাদের শুরু হয়ে গেল প্রথম ফরেস্ট সাফারি। জয়ন্তীতে আগে তো জিপসি চলতো সমস্ত রকম সাফারি আর রিভার বেডে ঘোরার জন্য, তবে খুব রিসেন্টলি এরকম 5টা গাড়ি দেয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর লাকিলি আমাদের হোমস্টে ডুয়ার্স প্রকৃতির ওনার বাদলদার এরম গাড়ি একটা রয়েছে, তাই আমাদের জয়ন্তীর সমস্ত রকম সাফারি এবং সাইট সিনের জন্য আমরা এই গাড়িটিই ব্যবহার করছি। আমরা এখন চলেছি জয়ন্তী রিভার বেডের ওপর দিয়ে, ওই পাশে রয়েছে চুনিয়া ফরেস্ট, আর আমরা যাচ্ছি চুনিয়া ফরেস্ট সাফারি করতে। জায়গায় জায়গায় প্রচুর হর্নবিল পাখি দেখা যাচ্ছে, তাই আমাদের গাড়ি বারবার দাঁড়িয়ে পড়ছে। ভিডিও ক্যামেরাতে জুম নেই, তাই সবকিছু ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না, তবে কিছু ডিএসএলআরে তোলা হর্নবিলের ছবি আমি দিচ্ছি। আর হ্যাঁ, এই যে হর্নবিল। আমাদের প্রথম সাইটিং হর্নবিল। আমরা এখানে প্রচুর হর্নবিল পাখি দেখেছি, প্রচুর হর্নবিল পাখির ডাকও শুনেছি, তবে ছবি কয়েকটারই তুলতে পেরেছি। আমরা চলে এসেছি এখন একটা ওয়াচ টাওয়ারে, নাম ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। সাথে আমরা বাইনোকুলার ক্যারি করছি, তাই দূরের জিনিস একদম কাছে চলে আসছে আর অনেক পাখি দেখা যাচ্ছে। এখানে একটা সল্ট পিট রয়েছে, জন্তু জানোয়ার হাতি এখানে আসে জল খেতে। ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারে কিছু সময় কাটানোর পর আমরা আবার চলেছি আর একটা ওয়াচ টাওয়ারের দিকে। তবে এই ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারে আসতে গিয়ে কিন্তু আমরা লেপার্ডের পায়ের ছাপ দেখেছি, খুব স্পষ্ট আর রিসেন্ট হয়েছে। আঁকা বাঁকা পথ দিয়ে চুনিয়া ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রভাতের এত মধুর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, অপূর্ব লাগছে। হঠাৎ যেতে যেতে একটা জায়গায় অনেক ময়ূর দেখা গেছে, তার মধ্যে একটি ময়ূর পেখম মেলেও ধরেছে। কি অপূর্ব দৃশ্য! চুনিয়া ওয়াচ টাওয়ারে আমরা সেরকম কিছু অ্যানিমাল সাইটিং পাইনি। আমাদের পরবর্তী গন্তব্য পোখরি লেক সাফারি অ্যান্ড ট্রেক।
কুফরি লেক হচ্ছে মোটামুটি 30 মিনিটের ড্রাইভ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর এরপরে মোটামুটি 40 মিনিটের একটা ট্রেক আছে, পাহাড়ের ওপর দিয়ে আমাদেরকে উঠতে হবে পায়ে হেঁটে। সবাই মোটামুটি খুব এক্সাইটেড হয়ে পড়েছে। সেরকম তো কিছু দেখা যায়নি, তবে ময়ূর দেখা যাচ্ছে প্রচুর এখানে। সবাই এক্সাইটমেন্টে দাঁড়িয়েই রয়েছে, তাই খালি খালি ডালের ঝাপটা খেতে হচ্ছে এরকম মাঝে মাঝে। আমাদের পায়ে হেঁটে ট্রেকিং এইখান থেকে শুরু হচ্ছে, কারণ এরপর আর রাস্তা নেই গাড়ি যাওয়ার। আস্তে মা, তাড়াহুড়ো করো না। জায়গায় জায়গায় বসে রেস্ট নিয়ে আমরা এগোচ্ছি, কারণ একদমই খাড়াই রাস্তা। আমরা অনেকটা উপরে চলে এসেছি। এইসব জায়গায় প্রেফারেবলি স্পোর্টস শু পরে আসতে হবে, কারণ স্যান্ডেল বা চটি পরে এলে এই জায়গায় বিপদ আছে। বেশ রোমাঞ্চকর, গা ছমছমে একটা অনুভূতি হচ্ছে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যেতে, কারণ গাইড দাদা আমাদের বলেছে এইখানে কিন্তু প্রচুর হাতির মুভমেন্ট আছে, আর সেটার প্রমাণও আমরা পাচ্ছি, জায়গায় জায়গায় হাতির পটি দেখা যাচ্ছে। হর্নবিলের ডাক। যে জল দেখছেন এই জলটা রাউন্ড দ্য ইয়ার একই থাকে। মনসুনে পাহাড়ের ঢাল বেয়ে যে জলটা নামে, সে এক্সট্রা জলটা এখানে একটা ন্যাচারাল ক্যানেল মতো আছে এই লেভেলে, ওটা বাড়তি জল বেরিয়ে যায়। এই জলটায় আমরা এখানে কেউ পা দিই না, এটা লোকাল বা সারাউন্ডিং এরিয়ার মানুষের কাছে খুব পবিত্র। এই জন্য এখানে মাছও আছে, কেউ খায় না মাছ। এখানে বছরে দুটো পুজো হয়, একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় এখানে পুকুরি মায়ের পুজো হয়। জয়ন্তী ছাড়াও সারাউন্ডিং এরিয়ার মানুষজন আসে, অনেক সময় অনেকে বিভিন্ন উইশ করে যায়, যার যার উইশ সাকসেস হয় তারা এসে সেদিন তাদের উইশ হয় পুজোটা দেয়। এখানে আরেকটা বেদি দেখতে পাচ্ছেন, এটা অনলি ফর বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ। গ্রেট হর্নবিল উড়ে গেল। হ্যাঁ, ওই তারা ভুটান থেকে আসে এখানে পুজো দিতে, তাদের তিথি অনুযায়ী। আমাদের যেমন বিভিন্ন কিছু হলো আছে। এখানে এটা পুরো মন্দির তৈরি করা ছিল, এটা পুরো মন্দির তৈরি করা ছিল। এটা এবছর পুজো হয়ে গেল, এটা নিয়ে 13 বছর হলো। এটা কুচবিহারের একজন স্বপ্নে পেয়েছিলেন, উনি এনে এখানে প্রতিষ্ঠা করছেন। মন্দির ছিল, কিন্তু হাতির অ্যাক্টিভিটিস এখানে আছে, যার জন্য আর মন্দিরটা নেই, হাতি ভেঙে ফেলে। এটা হচ্ছে দেবী কালরাত্রি, দুর্গার সপ্তম রূপ। তো এই পুজোটা মাঘী পূর্ণিমার দিন রিসেন্ট হয়ে গেছে। ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওদের, প্রতিমা থেকে শুরু করে সমস্ত কিছু একদম সব ওরা নিয়ে আসে, এসে এখানে পুজো দেয়। এখানে সামান্য একটু ভোগ নিবেদন করে, আর বড় ভোগটা জয়ন্তীতে রান্না করে, এখান থেকে নিয়ে মিক্স করে তারপরে ইন জেনারেল ডিস্ট্রিবিউট করে। এই হচ্ছে এখানকার। আর এই যে জলটা আছে, জলটা এখানে থাকবার কথা নয়। এন্টার জোনটা ভাবর জোন, আমরা ভাবর ট্র্যাকের ওপর আছি। ভাবর ট্র্যাক বলতে নুড়ি এবং পাথরের পার্সেন্টেজ বেশি, যার ফলে এখানে জল স্টে করে না। আমাদের এখানে যে রেনফল হয়, কোথাও জল জমে থাকতে দেখবেন না। হ্যাভি শাওয়ার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন
বৃষ্টি ছেড়ে যাবে, হাফ অ্যান আওয়ারের মধ্যে দেখবেন ড্রাই, অর্থাৎ এখানে জলটা স্টক করে ধরে রাখতে পারছে না, জল চলে যাচ্ছে। সেটা যদি আমি ধরি তাহলে কিন্তু এই জলটা এখানে স্টে করতে পারে না, কিন্তু এটা আজকে নয়, বহু পুরনো, একইভাবে আছে। আচ্ছা, আর লাস্ট কথাটা হচ্ছে আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন এখান থেকে মুভ করুন, কারণ গাড়িটা আমাদের অনেক দূর। আর কোথায় আসছি আপনারা হয়তো কেউ আইডিয়া করছেন বা করছেন না, বুঝতে পারছেন না। যে রুটটা দিয়ে এসছি ওটাও হাতির রুট, ওখানে হাতির রুট আছে, ওখানে আছে, এটা এপাশ দিয়ে। তো এই জন্য আমরা এখানে আননেসেসারি দেরি করি, যতটা তাড়াতাড়ি সম্ভব গাড়িটা পৌঁছে গেলে। এবার এখানে মুড়িটা কোথায় আছে জান, সবাই মিলে আরে দাও মুড়িটা দাও, মুড়িটা দাও, দাও মুড়ি, এবার দাও, ভিডিও করছি তো, দাও তাড়াতাড়ি দাও, আরো এগিয়ে গিয়ে দাও। মাগুর মাছকে মুড়ি খাওয়ানো হলো, আর পোখরি লেক সম্বন্ধে সমস্ত তথ্য জানা হলো গাইড দাদার কাছ থেকে। তবে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু কচ্ছপ আছে, আর আমরা কচ্ছপ দেখেওছি। হ্যাঁ, আর যেহেতু জলের সোর্স এটা, তাই অনেক জন্তু জানোয়ার এখানে জল খেতে আসে। ভাগ্যে থাকলে অ্যানিমাল সাইটিং হবে এখানে। আমরা এখানে দেখেছি একটা হরিণ। এখানে সবই বুদ্ধিস্ট, এই যে আর হচ্ছে গোড়ালিতে কেউ প্রেসার দেবেন, সবসময় টোতে প্রেসার দিয়ে, গোড়ালিতে প্রেসার করলেই কিন্তু স্লিপ চলো পোখরি লেক দেখা শেষ হলো, এবার ফেরার পালা। তবে ওঠাটা যেরকম কঠিন ছিল, নামাটা তার থেকেও বেশি চ্যালেঞ্জিং, কারণ ঢালু জায়গা দিয়ে নামতে হবে, নুড়ি পাথরের রাস্তা, আর স্লিপ খাওয়ার ভয় আছে। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা একটা আলাদাই রোমাঞ্চকর শিহরণ জাগানোর অনুভূতি সৃষ্টি করে, যেটা আমার মনে হয় সবার জীবনে একবার অন্তত উপভোগ করার দরকার আছে। এরপরে আমরা হোমস্টেতে ফিরলাম, ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে পরবর্তী গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলেছি কোর জঙ্গল সাফারিতে। ঘড়িতে এখন বাজে দুপুর 3টে। এই সাফারিটা এই 2 থেকে আড়াই ঘন্টা মতো, অনেকটা ঘন জঙ্গলের মধ্যে আমরা যাব, অনেকটা এরিয়া কভার করব। এইখানে এই রিভার বেডটাতে আমরা একটু নেমেছিলাম গাড়ির থেকে, কারণ এই জায়গাটায় অনেকটা খোলা জায়গা, আর এখানে অ্যানিমালস ক্রস করে, তাই সাইটিং হওয়ার চান্স বেশি এই জায়গাটায়। তবে এখানে শুধু আমরা হাতির পটিই দেখতে পেয়েছি।
বেশ অনেকটা সময় হয়ে গেছে আমাদের জঙ্গলের মধ্যে, এখনো আমাদের সেরকম চোখে কিছু পড়েনি। এক দুবার হরিণ চোখে পড়েছে, তাও অনেক দূর থেকে। এই জায়গায় আমরা জয়ন্তী রিভার বেডেই আবার নামছি। এখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে ওয়েট করছি যদি কিছু চোখে পড়ে। সন্ধে হয়ে আসছে এখন। আমরা জঙ্গলে ঘুরছি প্রায় 2.5 ঘন্টা মতো হয়ে গেছে, ঘুরেই যাচ্ছি, এখনও সেরকম কিছু চোখে পড়েনি। সবাই একটু আপসেটই হয়ে যাচ্ছে, রাত্রিরও হয়ে আসছে। এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেখানে একটা সল্ট পিট রয়েছে। এখানে জন্তু জানোয়াররা আসে জল খেতে আর নুন চাটতে। মোস্টলি এখানেই দেখা যায়, তবে এখনো কিছু দেখা যাচ্ছে না। যখন আমরা মোটামুটি সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে উকি মারল একটা বাইসন। ব্যাস আর কি, আমার ডিএসএলআর পেলেও তার জীবনের বেস্ট কিছু শট। সবাই তড়িঘড়ি এই মুহূর্তটাকে ক্যামেরায় ফ্রেমবন্দি করার জন্য উৎসুক হয়ে উঠল। আর সব থেকে বড় ব্যাপার, সবাইকার মুখে হাসি ফুটে উঠল। ব্যাস এই ছিল আমাদের বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী রেঞ্জের ভ্রমণ কাহিনী প্রথম পর্ব। খুব শিগগিরই এই ভ্রমণ কাহিনীর দ্বিতীয় পর্ব আসছে আমার চ্যানেলে, তাই অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের পর্বে। টাটা। So loud as the hour